আর এই যে অপর্যাপ্ত সাজা, অপর্যাপ্ত সাজা, তাহলে এতক্ষণ যেটা পড়ছি সেটা ছিল দণ্ড। বোঝা যায় না, বোঝা যায় না বলেন তো? এতক্ষণ যেগুলো পড়ছি 407, 408, 409, 10 এগুলো সব কি ছিল? দণ্ডের বিরুদ্ধে। এখন কি পড়বো? খালাসের বিরুদ্ধে। ঠিক আছে, এখানে মাথা একেবারে ঠান্ডা রাখবেন, জটিল হওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নেই, খালি জাস্ট সহজভাবে মনে রাখলেই হলো। খালাসের বিরুদ্ধে আপিলটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিআর মামলা আর একটা হচ্ছে জিআর মামলা। কি মামলা? সিআর আর জিআর। জিআর মামলা ক্ষেত্রে মানে কমপ্লেন্ট ব্যতীত যে মামলা সেটাকে কি বলে? জিআর মামলা। জিআর মামলার ক্ষেত্রে সরকার পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দেয় আপিল ফাইল করার জন্য। কাকে? পাবলিক প্রসিকিউটরকে। একটু দেখেন, বাড়ি কি যশোরের দিকে নাকি? কেমন বুঝলাম? এটা একটা পদবী। Subject to the provision of subsection 4, the government may in any case direct the public prosecutor to present an appeal. কাকে? পাবলিক প্রসিকিউটর নির্দেশ দেবে আপিল করার জন্য to the High Court division from an original or appellate order of acquittal passed by the Court of Session. The Court of Session এর অরিজিনাল খালাস আর হলো আপিলের খালাস, তার বিরুদ্ধে কই দেবে? হাইকোর্ট বিভাগে। স্বাভাবিকভাবেই, কারণ আমাদের জেলা জজের মানে সেশন জজের রায়ের বিরুদ্ধে আমার ওইখানে তো যাওয়ার উপায় নেই। তবে কোন ধরনের, আবার খেয়াল করেন, কোন ধরনের? আপিলে। এই কথাটা অনেকে বুঝে নাই। আপনি কি অমনোযোগী? আমার সামনে বসে অমনোযোগী দেখা যাবে না, দুঃখজনক। এটা আগে বুঝে নেন। দায়রা আদালতের অরিজিনাল মামলার রায় আর একটা কি আপিলের রায়, মানে আপিলেও তো সে খালাস দিতে পারে, মূল মামলায় পারে। মূল মামলা কি? ধরেন সে একটা মার্ডার মামলা বিচার করতেছে, তখন সে খালাস দিয়ে দিল, তাহলে তার বিরুদ্ধে কোথায় আপিল হবে? হাইকোর্ট বিভাগে। আর ওই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জয়েন্ট সেশন জাজের বিরুদ্ধে কই আপিল করছিলেন? জেলা দায়রা জজের কাছে। সে আপিল শুনে খালাস দিয়ে দিছে, ওইটার বিরুদ্ধেও কোথায় যাব? হাইকোর্ট বিভাগে। এবার বুঝছি? তাহলে দায়রা জজের অরিজিনাল খালাস আর আপিলের খালাস উভয় ক্ষেত্রে কার কাছে যাব? হাইকোর্ট বিভাগে। আর টু দ্য কোর্ট অফ সেশন ফ্রম অ্যান অরিজিনাল অর অ্যাপিলেট অর্ডার অফ অ্যাকুইটাল পাস বাই এনি ম্যাজিস্ট্রেট। সহজ বিষয়। ম্যাজিস্ট্রেটের খালাসের বিরুদ্ধে কার কাছে যাব? সেশন কোর্টে। সেশন কোর্টের খালাসের বিরুদ্ধে কার কাছে যাব? হাইকোর্টে যাব। কোন ধরনের খালাস? অরিজিনাল খালাস, আপিলের খালাস। এখন বিতে যে কথাটা বলছে যে অরিজিনাল খালাস আর আপিলের খালাস ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেও, এখন ম্যাজিস্ট্রেট কি আপিল শোনে যে আপিলে খালাস দেবে? তাহলে ভুল লেখছে। বি বি কথা বুঝতে পারতেছি না, কেলা আমি মজা পাচ্ছি না আজকে। 417 বি সাবসেকশন 1 টু দ্য কোর্ট অফ সেশন, ইংরেজিতে পড়েন, টু দ্য কোর্ট অফ সেশন ফ্রম অ্যান অরিজিনাল অর অ্যাপিলেট অর্ডার অফ অ্যাকুইটাল। মানে কি? অরিজিনাল খালাস, আপিলের খালাস। কার? ম্যাজিস্ট্রেটের। এখন ম্যাজিস্ট্রেট কি আপিল শুনে? এই জন্য ইমাম দরকার। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপিল শোনে না? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আপিল শোনে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও আপিল শোনে। গ্রাম আদালতের রায়ের বিরুদ্ধে কার কাছে আপিল হয়? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে মানে কি? আমি অরিজিনাল খালাস দিব, কার বিরুদ্ধে যাবে? সেশন কোর্টে যাবে। আর যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সে যদি আপিল শুনে আপিলে খালাস দেয়, তখন কার কাছে যাব? দায়রায়। এটা কার ক্ষেত্রে? সরকারের জন্য। এটা কার জন্য? শুরুতেই তো বলছি পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর কোন মামলায়? জিআর মামলা। এখন আসেন সাবসেকশন 2, notwithstanding anything contained in section 418, 418 দ্বারা যাই থাকুক না কেন, if such order is passed by in any case instituted upon complaint
মানে কি যদি এই রকমের রায় কমপ্লেন্টের ভিত্তিতে হয়, তাই কমপ্লেন্টের ভিত্তিতে যে মামলাটা হয় সেই মামলাটাকে আমরা কি বলি? সিআর। সহজ কথা। and if the order involves, ইংরেজিতে একটু পড়লে ভালো লাগবে, if the order involves an error of law occasioning failure of justice, the complainant may present an appeal. দেখেন সরকারের ক্ষেত্রে এই কথা বলছে, if the order, এই যে error of law failure of justice, এই কথাটা সরকারের কাছে ছিল না। এইটি পার্থক্যগুলো বুঝতে হবে। তার মানে কি সিআর মামলায় আপিল করতে গেলে সন্তুষ্ট করা লাগবে যে খালাসির বিরুদ্ধে আপিল করতে গেলে যে এই আদেশে কি আছে, এরর অফ ল অকেশনিং ফেলিয়ার অফ জাস্টিস। কথাগুলো বোঝা যাচ্ছে না মনে হয়, কিন্তু সাবসেকশন 1-এ এরকম কোনো কথা পড়ছি যে সন্তুষ্ট করা লাগবে না। তারপরও কথা আছে, টু দ্য হাইকোর্ট ডিভিশন ফরম অ্যান অরিজিনাল অর্ডার অফ অ্যাকুইটাল পাসড বাই এনি কোর্ট অফ সেশন। অরিজিনাল অর্ডার, আপিলের নাই। হাইকোর্টে হবে to the court of session from an original order of acquittal passed by any magistrate। তার মানে কি অ্যাপিলেট অর্ডারটাকে বাদ দিয়ে দিছে। বুঝাইতে পারতেছি না মনে হয়। মূল মামলা আপিলটা হাইকোর্টে হবে। হ্যাঁ, কিন্তু সে যদি আপিলে খালাস দেয় তার বিরুদ্ধে সেকেন্ড আপিল আর হবে না। কোন মামলায়? সিআর মামলায়। আর সিআর মামলায় সেকেন্ড আপিল হবে কোন ক্ষেত্রে? মানে আপিলে খালাস দিল, আমি আবার আপিল করতে পারতেছি। এটা শেষ সুবিধাটা কাকে দিছে? সরকারকে। এটা বুঝছেন না, এক বাক্যে খালি পড়ে গেলে হইবে না, বুঝে পড়তে হবে। বুঝে নাই কি কইলাম দ্বিতীয় আপিল হবে না। হ্যাঁ, বুঝে নাই। আপনি কোনো পারিবারিক সমস্যায় আছেন? কে বুঝছেন এই কথাটা? যারা কিছু ক্লাস করছে তারা বুঝতেছে। আপনি বুঝছেন? মানে কি সরকার সেকেন্ড আপিল করতে পারবে, সরকার আপিল করতে পারবে অরিজিনাল খালাস আর আপিলের খালাস দুই ক্ষেত্রেই কি করতে পারবে? আপিল করতে পারবে। কিন্তু সিআর মামলায় শুধু অরিজিনাল খালাসের বিরুদ্ধে আপিল করতে পারবে, কিন্তু আপিলের খালাসের বিরুদ্ধে আপিল করা যাবে না। এবার ক্লিয়ার? এর আগেবার ক্লিয়ার হয় নাই? এই যে অরিজিনাল আর অ্যাপিলেট অর্ডার অফ অ্যাকুইটাল, এর দ্বারা কি বুঝি? আপিল শুনে যদি খালাস দেয় তাহলে আমি আবার তার বিরুদ্ধে আবার কি করতে পারবো? আপিল করতে পারবো। কিন্তু সিআর মামলায় আপিলের কথাটা এখানে আছে নাই, শুধু আছে কি অরিজিনাল অর্ডার রিভিশন। এই যে বুঝছেন, আপনি যত পড়বেন তত মজা পাবেন, আর যত আপনার পড়ার মানে সীমিত করবেন আপনি মজা পাবেন না পড়ে। স্বাভাবিকভাবে আমরা তো আগেই বলে দিয়েছি যে কোনো আদেশই আনচ্যালেঞ্জ থাকবে না। হয় আমি আপিল করে চ্যালেঞ্জ করবো, না আমি রিভিশন করে চ্যালেঞ্জ করবো। ও আমার আপিল করতে দেবে না, আমার রিভিশন আছে। আমি মনে হয় বুঝতে পারি। ক্লিয়ার? মজা পাওয়া যায় এবার? অরিজিনাল আর অ্যাপিল অর্ডার, তাহলে এটা কার জন্য? বলছে সরকার এটা বৈষম্য করে রাখছে। এবার বুঝছি এটা কোন ক্ষেত্রে? খালাসের বিরুদ্ধে আপিল। আর দণ্ড তো এতক্ষণ পড়ছি, দণ্ড পড়ছি না? সিআর মামলার ক্ষেত্রে কি আপিলটা সরাসরি হাইকোর্টে হবে? কখন? যদি দায়রা দেয়। দায়রা কিসে দেয়? অরিজিনাল মামলায়। আর দায়রা আপিলে খালাস দিলে তার বিরুদ্ধে আর আপিল হবে না। এবং আরো শর্ত আছে যে আপনার কোর্ট অফ সেশন অথবা হাইকোর্ট বিভাগ 60 দিনের অতিরিক্ত হওয়ার পরে আর শুনবে না। বুঝছেন না? বুঝেন নাই? এটা কি বিশেষ আইন? এইখানে যদি বিলম্ব হয় তাহলে তামাদি আইনের আবার 5 ধারা প্রযোজ্য না। কিন্তু কি মূল মামলা? এটা তো আপিল। কনভেনশন অফ ডিলে আছে না তামাদি আইনে, যে আমাদের না বিশেষ আইনের ক্ষেত্রে তামাদির 5 ধারা প্রযোজ্য নয়। ক্লিয়ার? এটা বুঝছেন? বাকি থাকলো কি? অপর্যাপ্ত দণ্ড, ইনএডুকেট। আচ্ছা, এখন দেখেন, দ্য গভর্নমেন্ট মে ইন এনি কেস অফ এ কনভিকশন অন এনি ট্রায়াল হেল্ড বাই এনি কোর্ট, যে কোনো আদালত কর্তৃক যদি দণ্ড দেয় তাহলে এই দণ্ডটাকে সরকার যদি অপর্যাপ্ত মনে করে তাহলে সে সরাসরি হাইকোর্টে চলে যাবে। আগেগুলো ছিল কি খালাসির বিরুদ্ধে কখনো সেশন কোর্টে আর কখনো হাইকোর্টে, আর অপর্যাপ্তর গ্রাউন্ডে সরাসরি কই কে যাবে? সরকার। আর বাকি থাকলো কে?
আমার আপনার মতো গরিব মানুষ, তাহলে আমার আপনার মতো গরিব মানুষের অপর্যাপ্ত সাজার ক্ষেত্রে কি করবে? না, হ্যাঁ আবার প্যাচ দিছি, দায়রাও কয় নাই, কইছে অ্যাপিলেট কোর্টে। আপিল বিবেক বলছে, বলছে অ্যাপিলেট কোর্টে। অ্যাপিলেট কোর্ট মানে কি? ওই যে যার রায়ের বিরুদ্ধে যার কাছে যায়, তার মানে কি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর বিরুদ্ধে কার কাছে? চিফের কাছে। আর প্রথম শ্রেণীর বিরুদ্ধে দায়রায়, দায়রার বিরুদ্ধে হাইকোর্টে। ভাগ ভাগ করে দিছে। আর সরকারের জন্য সরাসরি বিমানে তুমি কিসে যাবা? হাইকোর্টে যাবা। বজে নাই, মজা পায় নাই। কি জনাব বাড়ি কই? তো কুমিল্লা মানুষ তো একটু বুদ্ধিমান হয়। হ্যাঁ, জাগ্রত করেন না কেন? জনাব বাড়ি কই? এই যে দেখেন বাড়ি কই, এটা ভাগ ভাগ করে বসানো উচিত ছিল। এত বুদ্ধি এক হইয়া এটা একটু মনে হয় বিক্রিয়া শুরু করে দিছে, যার কারণে কাজে লাগতেছে না। পজিটিভ পজিটিভ, নেগেটিভ কেন বলবো? মাস্টার মানুষ নাকি? ছোটবেলা যখন পড়াইতাম আমাদের বরিশালে ডাকতো ওই মাস্টার মাস্টার। বুঝেন না আপনার মনে হয় বিষয়টা? তাহলে অপর্যাপ্ত সাজার ব্যাপারটা কি বলেন তো একটু? অপর্যাপ্ত সাজার জন্য সরকার সরকার কই দেখবে? হাইকোর্ট দেখবে। সরকার দেখবে হাইকোর্ট। আর আমাদের মতো গরিব মানুষ কি দেখবে? আপিল আদালত। আপিল আদালত বলতে আমরা কি বুঝি? প্রথম শ্রেণীর দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে চিফ, চিফ প্রথম শ্রেণীর বিরুদ্ধে দায়রা, দায়রার বিরুদ্ধে হাইকোর্ট। আর যদি যুগ্ম দায়রা দেয়, পাশের নিচে দিলে দায়রা, উপরে গেলে হাইকোর্ট। পাশের নিচে দিয়েছে 1 বছর, দেওয়া উচিত ছিল কয় বছর? 5 বছর। তাহলে কই যাবো? যাবো। ক্লিয়ার? ওইটা ছুটি বই দিয়ে হবে না, এইসব হবে? ছুটি বই দিয়ে এসব হয় না, এটা সেকশন। কারণ কোন জায়গা দিয়ে যে প্রশ্ন করে তো বোঝা যাবে না। এবার তো বুঝছি। তাহলে আপিল আজকে কি কি শিখলাম? আবার বলছি, গন্ডের বিরুদ্ধে, খালাসের বিরুদ্ধে, অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে, 3টে বিষয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আগেই বলেছি আপিল চলে কোন কোন গ্রাউন্ডে? 418 ধারা পড়েন। আপিল মে লাই অন ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাজ ওয়েল ম্যাটার অফ ল। ঘটনা প্রশ্নে এবং আইনের প্রশ্নে। হ্যাঁ, এটা গেল। এরপরে আসে 419। হ্যাঁ, এই যে জাগ্রত হয়েছে। হ্যাঁ, এটা হলো ধরেন এটা হচ্ছে আইনগত বিষয়, কোশ্চেন অফ ল। আর হচ্ছে ঘটনাগত বিষয়, ফ্যাক্ট। এই দুই প্রশ্নেই আপিল চলে। আইনগত বিষয়টা কি? আইনগত বিষয়টা ব্যাখ্যা করতে আইন দিয়ে ব্যাখ্যা করতে হবে। আর ঘটনার বিষয়টা হলো সাক্ষ্য প্রমাণ দিয়া। কথা বুঝছেন? ঘটনার প্রমাণ করবো কি দিয়া? সাক্ষ্য প্রমাণ দিয়া। এখন আপনি এই মনোযোগ দিতে হবে, দুষ্টুমি করা যাবে না। আপনি একটা রায়ের বিরুদ্ধে আপনি আপিল করলেন একটা গ্রাউন্ডে, যে ইনএডুকেসি অফ সেন্টেন্স, যেটা দেখেন সেখানে কি অপরাধ দণ্ড। তার মানে কি তার প্রমাণ হয়েছে, অপরাধ প্রমাণ হয়েছে, কিন্তু কোর্ট তাকে সাজা দিচ্ছে। এখানে কোন পয়েন্টে যাবেন? ম্যাটার অফ ল। আর আরেকটা যে আপনি খালাস চাইতে পারেন, যে না আবার ঘটনাই প্রমাণ হয় নাই, সেখানে কিসের বিষয়? কোশ্চেন অফ ফ্যাক্ট। এবার বুঝছেন? দুই প্রশ্নেই কি চলে? আপিল চলে। ম্যাটার অফ ল আর ম্যাটার অফ ফ্যাক্ট, দুই প্রশ্নই। যে কোনো প্রশ্ন হতে পারে, হতে পারে পুরো মামলায় ম্যাটার অফ ল, আবার আপনি আপিল করছেন ম্যাটার অফ ফ্যাক্ট, যে আমি তো নির্দোষ ছিলাম, তাহলে সে আমাকে কিভাবে দোষী সাব্যস্ত করছে? এটা কি ম্যাটার অফ ল? না, এটা ফ্যাক্ট। দোষী সাব্যস্ত করার পরে শাস্তির ক্ষেত্রে যদি আপনাকে কম বেশি করে, সেটা হলো ম্যাটার অফ ল। বুঝতে পারছি? অথবা আপনি যে জিনিসটা করছেন ওটা প্রমাণিত হলেও এটা কোনো অপরাধ নয়, এইটা হচ্ছে ম্যাটার অফ ল। যে আইনের দৃষ্টিতে এটা অপরাধ কি না, এটা হলো ম্যাটার অফ ল।
আর এই যে সে যে ঘটনা বিশ্লেষণ করলো, বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে আসলো যে আপনি এই কাজটা করছেন, এই পর্যন্ত হচ্ছে কি ম্যাটার অফ ফ্যাক্ট। এবার ক্লিয়ার? এই দুই প্রশ্ন ঘটনার পর থেকে রায়ের আগ পর্যন্ত এটা ঘটনা মানে আমি বলবো Fact. ম্যাটার অফ ফ্যাক্ট। ফ্যাক্ট যখন একটা রায় হয় আইনের ভিত্তিতে হয় ল, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পিটিশন অফ আপিল, আপিল করবেন কিসের মাধ্যমে? পিটিশনের মাধ্যমে। পিটিশনের মাধ্যমে 419 দ্বারা একটু পড়েন। Every appeal shall be made in the form of a petition in writing presented by the applicant or is the pleader, and every such petition shall, unless the court to which it is presented otherwise directs, be accompanied by a copy of the judgment or order appealed. আপিল এগেইনস্ট মানে যেই রায় বা আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতেছেন ওইটার একটা কপি আপিলের পিটিশনের সাথে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এগুলো কঠিন না কিন্তু। 420 প্রসিডিউর হোয়েন অ্যাপিল্যান্ট ইজ জেল, মানে যে আপিল করবে সে তো জেলে থাকে, তাহলে কিভাবে যে আপিল করবেন? জেল অথরিটির মাধ্যমে। জেল অথরিটির মাধ্যমে গেল এটা। আচ্ছা, এরপরে আসেন, তাহলে আপিল করার পরে কাজ কি? আপিল করার পরে আদালত চাইলে, আদালত যদি মনে করে আপিলটাকে সামারিলি ডিসমিস করে দিতে পারে, যে না তোমার আপিল চলে না। এই কথা বলছে কোথায়? 421। সামারিলি যদি ডিসমিস না করে তার মানে আপিলটাকে কি করলো? এডমিট করলো। তো যদি আপিল এডমিট করে তাহলে অপরপক্ষকে নোটিশ দিতে হবে। এটা হলো 422 কথা। একবার ধারাবাহিকভাবে পড়ে যান সিস্টেমেটিক্যালি। ওটা সময় থেকে বাদ যাবে, রায় থেকে 7 দিন, রায় থেকে 7 দিন ওই সময়টা বাদ যাবে। যদি বাদ যাবে, যদি সেটা তামাদি আইনের মধ্যে হয়, আর বিশেষ আইনে বাদ যাবে না, দিতে হবে, দিতে হবে তাকে, বিশেষ আইনে দিতে হবে। কত পর্যন্ত? 22। ক্লিয়ার? এখন 23-এ কি আছে দেখেন, পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট, আপিল আদালতের ক্ষমতা। এইটা এভাবে পড়বেন যে আপনি একজনের কাছে যান, আপনি তার কাছে কি প্রতিকার চান, এইটা মাথায় রাখেন। যিনি দণ্ডপ্রাপ্ত সে তো আপিল করছে, সে আপিল আদালতের কাছে কি ক্ষমতা চায়? দণ্ড কম চায় না খালাস চায়? খালাস চায়, বেসিক্যালি সে খালাস চায়। সবাই এখানে প্রাপ্তবয়স্ক, বোঝার ক্যাপাসিটি অনেক বেশি হওয়া উচিত বাস্তবতার আলোকে। তাহলে যিনি দণ্ডের বিরুদ্ধে আপিল করলেন তিনি কি চান? খালাস চান। এখন যদি আমি খালাস দিতে চাই, তাহলে খালাস দিতে গেলে যেই কোর্ট দণ্ডটা দিয়েছে সে তো একটা ফাইন্ডিংস দিছে, জাজমেন্টে থাকে না ফাইন্ডিংস? তাহলে ওই ফাইন্ডিংস যদি ঠিক থাকে তাহলে তার দণ্ড ঠিক। তাহলে আমার কি করা লাগবে? ফাইন্ডিং চেঞ্জ করা লাগবে। আমি আপিল আদালত, তাহলে আমি কি করব? ফাইন্ডিং চেঞ্জ করব, ফাইন্ডিং চেঞ্জ করে সাজা পরিবর্তন করে দেবো, অথবা ফাইন্ডিং ঠিক রেখে সাজাও আমি কমাই দিতে পারি, যে না ফাইন্ডিং ঠিক আছে কিন্তু সে শাস্তি বেশি দিছে। মানে এটা কার ক্ষমতা থাকা উচিত? আপিল আদালতের ক্ষমতা। একটা পক্ষিক গেল। আর একটা পক্ষ কি? খালাসের বিরুদ্ধে যে গেছে, তাহলে সেক্ষেত্রে আপিল আদালতের কাছে সে কি চায়? সাজা বাড়ানো। তাহলে সে খালাসের বিরুদ্ধে গেছে, তাহলে সাজা বাড়ানোর ক্ষমতা কার থাকবে? আপিল আদালতে থাকবে। সেক্ষেত্রে সাজা বাড়াইতে গেলেও তার ফাইন্ডিংস কি করা দরকার? চেঞ্জ করা দরকার, ঠিক না? আচ্ছা, আবার যিনি একবার দণ্ডের বিরুদ্ধে গেছে, খালাসটা দিয়ে তাকে সাজা কমাইতেও পারে। তার মানে আপিল আদালতে সাজা কমানো, বাড়ানো, খালাস দেওয়া, ফাইন্ডিংসটাকে কি করা? চেঞ্জ করা বা পরিবর্তন করা, এই ক্ষমতা কার থাকা লাগবে? আপিল আদালতে থাকতে হয়। বুঝতে পারছি না? পারি নাই? আপনারা একটা কাজ করেন, 423 সাবসেকশন 1-এর কটা একটু পড়েন।
যেমন দেখেন ইন অ্যান আপিল ফর অ্যান অর্ডার অফ অ্যাকুইটাল, খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে কি কি ক্ষমতা থাকবে? হ্যাঁ, এটা এখন ধরায় দিলাম, মূলত কার ক্ষমতা বলছে? আপিল আদালতে। সে চাইলে মামলাটা পুনরায় বিচারে পাঠাইতে পারে যে তোমার বিচার করা ঠিক হয়নি, পুনরায় বিচার করো। এই যেহেতু ক্ষমতা কার? আপিল আদালতের। ক্লিয়ার? আচ্ছা, এরপরে পড়বো 426, সাসপেনশন অফ সেন্টেন্স পেন্ডিং আপিল। যখন আপনি আপিল করলেন, আপিল করলে সাজাটাকে কি করতে পারে? সাসপেন্ড করতে পারে, করে আসামিকে বেল দিতে পারে। সাবসেকশন 2A, 426-এর সাবসেকশন 2A এখানে কি বলছে? যেই আদালত সাজা দিয়েছে, যেই আদালত সাজা দিয়েছে সেই আদালত যদি অনূর্ধ্ব 1 বছর সাজা দেয়, তাহলে ওই কোর্টই আসামি আপিল করবে এই শর্তে তাকে জামিন দিতে পারে। এটা কততে? আচ্ছা, কার ক্ষমতা পড়তেছি? আপিল আদালতের ক্ষমতা নাকি? আচ্ছা, কি বলছি বলেন তো? 426-এর মূল ইয়েটা কি? আপিল এডমিট করলাম, আপিল এডমিট করে আমি দণ্ড কি করলাম? স্থগিত করলাম। তারপরে আমি তাকে আসামিকে কি করতে পারি? জামিনে মুক্ত করতে পারি। ঠিক আছে? আর যদি 1 বছরের 1 বছরের দেয় তাহলে ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? আচ্ছা, এই সুবিধাটা কে পাইলো? আসামি পাইলো। কখন পাইলো? দণ্ডের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে। তাহলে আপনার খালাসের বিরুদ্ধে আপিল কে করে? রাষ্ট্র বা অভিযোগকারী পক্ষ। ওরে কি সুবিধা দেওয়া উচিত? আমার কথা মনে হয় বুঝেন না আপনারা। যে দণ্ডপ্রাপ্ত সে আপিল করে একটা সুবিধা পাইছে কি? যে আমাদের জামিন দিয়ে দেন, জেল দিয়ে বাইর করে দেন। তাহলে ওর বিরুদ্ধে আপিলটা কি? খালাস কে করে? রাষ্ট্র বা অভিযোগকারী পক্ষ। তাহলে তারে কি সান্ত্বনা দেওয়া যায়? শাস্তি তো পরে বাড়াইবে। ও তো গেছে খালাসের বিরুদ্ধে, আর কি খালাস দিয়ে দিতেছে? খালাস না দিয়ে কি করে? জামিন দিয়ে দেয়। আর যে খালাসের বিরুদ্ধে যে গেছে, তাহলে ওই ক্ষেত্রে বাদীরে কি সান্ত্বনা দিবেন? ক্যান্সেল করলে তো আপনার হয়ে গেল না, সেটা হলো ইয়েস, রায়টাকে সাসপেন্ড করে ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা। খালাস যাত্রা জেলে ঢুকবো। বুঝেন নাই মনে হয়? এবার বুঝছেন? ওয়ারেন্ট ইস্যু করা দরকার কিনা? দরকার। 427 দ্বারা পড়েন, এইভাবে পড়বেন। এইটা হলো খালাস, খালাসে মানে সরি জামিন। আর এটা আবার কি? উল্টো আবার কি? ওয়ারেন্ট। ক্ষমতা কার? আপিল আদালতের। পড়েন 427 দ্বারা। আমি খালাসে বের হয়ে গেছি, বের হওয়ার পরে ওরা যখন আমার খালাসের বিরুদ্ধে আপিল করছে, হ্যাঁ, তখন আদালত হচ্ছে এটাই তো বলতেছি। আপিল আদালত আপনার আপিল এডমিট করিয়া কি করতে পারে? যে আগে ওয়ারেন্ট দিয়ে ধরে আনি, আপিল পরে শুনবো। যেমন এইখানে আপিল পরে শুনবো, আগে জামিন দেই, একটা সুবিধা কি পাচ্ছে? আসামি। তাহলে আমি এই জন্য তো বললাম গল্পের আকারে। তাহলে আপনার লাভ কি? আপনি যে খালাসের বিরুদ্ধে আপিল করছেন, তাহলে আপনার উল্টো আপনারও লাভ দিবে যদি কোর্ট মনে করে ঠিক আছে ওরে ওয়ারেন্ট দিয়ে ধরে আনি। কোর্ট যেরকম ছাড়তে পারে ধরতেও পারে। এবার বোঝা গেছে? হ্যাঁ। কত দাঁড়ায়? 427। এর উল্টা কি? 426। মনে হয় বুঝতে পারি নাই, মনে হয় মজা নাই।
এতদিন তো শুধু করেই আসলাম স্যার। না আমাদের বেশি মজা হয়েছে কালকে থেকে কইছে না তখন রাইল যখন তো কম পায় তারপরে আপনি আসি তারা ওই স্যারের কাছে এসে বসলে মজা কম। বেশি মজা হয়েছে কালকে থেকে বেশি মজা লই লইছে কারণ কি এ তো আগে আরো 3 দিন হ্যাঁ। দেখছেন? সমস্যা নাই, আপনারা কালকে থেকে এখানে বসেন, আমরা হচ্ছে বললাম তো রাখতে টেক ইট ইজি বাড়ি কই বুড়িচং কুমিল্লায় লাকসাম 3 জনেরই কুমিল্লই। এটা কি মোবারক সাহেবের এলাকা? হ্যাঁ। আমরা মনোহরগঞ্জ উনি কে? তিনজনই মনোহরগঞ্জ। আচ্ছা হ্যাঁ। আচ্ছা যাই হোক 427 বুঝছি, ইমানের সহিত বুঝছি। অ্যাপিলেট কোর্ট চাইলে ফার্দার এভিডেন্স নিতে পারে। এটা সিভিলে আমরা কিন্তু পড়ছি, সিভিলে কিন্তু পড়াইছি যে সিভিলে আপিল আদালত করে কি কি করতে পারে। মামলা রিমান্ডে পাঠাইতে পারে, ফার্দার এভিডেন্স দিতে পারে, ইস্যু গঠন করতে পারে, আর ফাইনালি ডিটারমাইন্ডও করে ফেলতে পারে। এখানে দেখেন অ্যাপিলেট কোর্ট চাইলে সে ফার্দার এভিডেন্স দিতে পারে অথবা ফার্দার এভিডেন্স নেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। তা ফার্দার এভিডেন্স নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় মানে কি রিট্রায়ালে পাঠানো, আর নিজে নিজে নিয়ে যতটুকু গ্যাপ আছে ততটুকু নিয়ে সে আবার পূর্ণাঙ্গ রায় দিয়ে দিতে পারে। কত ধারা? 428 ধারা। ইমানের সহিত পড়েন। Appellate could maintain further evidence or affidavit to be taken. In dealing with any appeal under the chapter, the appellate court give a case additional evidence necessary shall record its reasons and may other take such evidence itself or direct to be taken by a magistrate or where the affidavit is high court division by a court of session or a magistrate. When the additional evidence is taken by the court of session or the magistrate or the official identifies such evidence to the appellate court, and such court shall therefore dispose of the appeal. Under the appellate code, otherwise direct for his leader shall be present when the additional evidence is taken. So the taking of the evidence under the section should be subject to the বেশি লাগবে না, মোটামুটি কি বিষয় কি ফার্দার এভিডেন্স নিবে অথবা এভিডেন্স নেওয়ার জন্য নির্দেশ দিবে। ক্লিয়ার? 428। এরপরে দেখেন 429, প্রসিডিউর হয় জাজেস অফ কোর্ট অফ আপিল আর ইকুয়ালি ডিভাইডেড। সাধারণত হাইকোর্ট বিভাগে আমরা জানি অনেক সময় কি থাকে, দুইটা বেঞ্চ থাকে, মানে দুইজন মিলে একটা বেঞ্চ হয়। সাবঅর্ডিনেট কোর্টে এটার ইয়া নাই, কনসেশন কোর্ট একাই শোনে আপিল, কিন্তু হাইকোর্ট বিভাগে কি করে, আপিল বিভাগে একাধিক ব্যক্তি মিলে একটা বেঞ্চ গঠন হয়। যদি ওই রকমের হয় এবং জাজরা যদি ইকুয়ালি ডিভাইডেড হয় তাহলে এইটা অন্য একজন ব্যক্তির কাছে যাবে, থার্ড একটা বেঞ্চে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা এটা কি বন্ধ করা যায় কিভাবে? সাউন্ডটাকে রেকর্ডটা একটু বন্ধ করেন তো। না সমস্যা নেই। কি বুঝতে পারছি, কি বুঝাইতে পারছি বলেন তো? যদি হাইকোর্ট ডিভিশনের দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি নিয়ে একাধিক জাজকে নিয়ে একটা বেঞ্চ হয় এবং তারা যদি সমানভাবে তারা ইকুয়ালি ডিভাইডেড, দুইজন হে কয় মঞ্জুর আর একজনে কয় না মঞ্জুর, তাহলে আর কি হইলো, তাহলে দ্বিতীয় একজনের কাছে যাবে। হ্যাঁ তো ঝুলেই রাখতে পারবে না নাকি, হয় সে মঞ্জুর বলবে না না মঞ্জুর বলে, সে হয় খালাস বলবে না এটা বলবে, তাহলে সে যেটা বলবে ওই দিকেই তো পাল্লা বাড়ি হইল। ওকে হ্যাঁ আচ্ছা, এরপরে আসেন 431 অ্যাবেটমেন্ট অফ আপিল। আপিলকারী যদি মারা যায় তাহলে আপিলটা কি হয়ে যায়, অ্যাবেট হয়ে যায়, পণ্ড হয়ে যায়, মানে আর কার্যক্রম থাকে না। ধরেন যে আসামির বিরুদ্ধে আপনি সাজা দিয়েছেন, আসামি মারা গেছে, আপিল করছে, আপিল করার মানে মারা গেছে, তোর রায় অটোমেটিক্যালি কার্যকর হয়ে গেছে। না জরিমানা চলবে, ওই পোর্শনটুকু চাপবে, আর যদি জরিমানা না থাকে তাহলে জরিমানার সাথে কি জড়িত,
কার সম্পত্তি? ওর অরিজদের। কারণ বেসিক্যালি ওর সম্পত্তির মাধ্যমেই ওর অরিজদের থেকে সম্পত্তি আদায় করা হবে, এই জন্য ওইটুকু ক্ষেত্রে চলবে আপিল চলবে, হ্যাঁ। যদি ফাইন হয় তার। কিন্তু শুধুমাত্র দণ্ড হইলে তাহলে আপিলকারীর মৃত্যুর সাথে সাথে শেষ, পণ্ড হয়ে যায়। এ পর্যন্ত বুঝছি? তাহলে আমাদের পড়ার ফৌজদারি মানে পড়ার ছিল কি? প্রথমে মামলা দায়ের করছিলাম, মামলা দায়ের কোর্টে অথবা থানায়। তারপরে কি হলো? তদন্ত করলাম বা ইত্যাদি করে অপরাধ আমলে নিলাম। অপরাধ আমলে নেওয়ার পরে কি করছি? সমন দিয়েছি বা ওয়ারেন্ট দিয়েছি। যদি ওয়ারেন্টে না আসে তাহলে তার বিরুদ্ধে আমরা কি করছি? প্রোক্লামেশন, অ্যাটাচমেন্ট। তাতেও না আসলে পত্রিকা বিজ্ঞপ্তি। এরপরে না আসলে তার অনুপস্থিতিতে বিচার, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হোক অথবা ট্রায়াল ইন প্রেজেন্সিয়া হোক, উপস্থিতি হোক অথবা অনুপস্থিত হোক, বিচারের যে কার্যক্রম, দায়ের আদালত এক ধরনের, ম্যাজিস্ট্রেট আদালত এক ধরনের। চার্জ গঠন, তারপরে দোষ স্বীকার করছি কিনা, দোষ স্বীকার না করলে চার্জের আলোকে সাক্ষী নিলাম, সাক্ষী নেওয়ার পদ্ধতি পড়ছি, চার্জ গঠন পড়ছি, রায় কেমনে দেয় পড়ছি, রায় হয়ে গেছে, রায়ের পরে রায়ে আমি অসন্তুষ্ট, আমি কি করব? আপিল করব। পড়ছি আপিল। এমন আছে কি রিভিশন? হ্যাঁ, সবই তো করছি। দণ্ড, খালাস, অপর্যাপ্ত। বলেন। প্রশ্ন হচ্ছে যে এই যে কোনো মামলায় বিজ্ঞপ্তি দেওয়া পর্যন্ত আসামি হাজির হলো না, ওই ক্ষেত্রে কি আসামি পক্ষের পক্ষে মানে আসামি পক্ষে কোনো রকম রায় বা মামলা খারিজের কোনো সম্ভাবনা থাকে না? বিজ্ঞপ্তি পর্যন্ত যাওয়ার পরে মামলা খারিজের কোনো সুযোগ থাকে না? বিজ্ঞপ্তি পর্যন্ত যাওয়ার পরে আমি একটু বুঝিয়ে বলতে হবে। আসামি পক্ষ যদি চায় না না, তো ও তো নাই। ও না থাকলে তো ওর পক্ষে কেউ রিপ্রেজেন্টই করতে পারবে না। সে না যাওয়া পর্যন্ত সে তো উকিল রাখতে পারবে না। আসামি বেশি, একজন পর্যন্ত, হ্যাঁ, চারজন আছে। হ্যাঁ, না 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 না, ওটা রেডি, মানে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বলতে রেডি করা না পর্যন্ত ওর বিরুদ্ধে পেপার বিজ্ঞপ্তি হবে, এরপরে ট্রায়ালে যাবে, তখন হলো গিয়া ভিন্ন বিষয়। কিন্তু ট্রায়ালে না আসার আগ পর্যন্ত কোনো সুযোগ নাই। গেল। ডিফেন্স লয়ার নিয়োগ করবে যখন মামলাটা ট্রায়ালে আসবে, তখন অনুপস্থিতিতে বিচার হওয়ার সিদ্ধান্ত হইল, এরপরে মামলাটা আমলি আদালত থেকে কোথায় চলে যায়? ট্রায়াল কোর্টে। ট্রায়াল কোর্টে যাওয়ার পরে যার শুনানির জন্য যখন দেখবে যে এখানে আসামির রিপ্রেজেন্ট কেউ করতেছে না, এই আসামি অনুপস্থিত, তখন হলো গিয়া মানে তার পক্ষে রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এই লাকসামের অধিবেশী ওইটা কি লাকসামের নাকি? ওইটা তো যশোরিয়া। এখন আমাদের সামনে রয়ে গেছে আরেকটা ক্লাস আছে মনে হয় নাকি? আমাদের সামনে আছে হলো রিভিশন আছে, এক্সিকিউশন আছে, আর জামিন, বেইল। বেইল কিন্তু এটা মানে ভালো একটা অংশ জুড়ে আছে। তাহলে আমরা আজকে বেইলের গল্পটা সেরে ফেলি। জামিন একটা আলাদা বিষয়, এটা একটু আমরা এখন শেষ করব। জামিন, কারণ অনেকের জীবন জীবিকা, এই যে উকিল হইবেন, অনেকের জীবন জীবিকা এইখানে জামিন দিয়েই চলে। ও ট্রায়াল বোঝে না, কিচ্ছু বোঝে না, মামলা ধরে জামিন করায়, এইবার ট্রায়ালের সময় আরেকজনের কাছে দিয়ে দেয়, যা এবার তুই হাজিরা নিয়ে 500-1000 করে ডেইলি, আমার যা করার আমি করে ফেলছি। হ্যাঁ, ওইভাবে বলবো না, আমি তো এখানে মানে শিক্ষক মানুষ, ওইভাবে তো আমি বলতে পারি না। আমি যেটা বাস্তবতা আমি সেটাই বললাম। জামিনের সময় তো বিগ অ্যামাউন্ট পাওয়া যায়, কারণ কেউ 1 ঘন্টাও 2 ঘন্টাও বেশি জেলে থাকতে চায় না। আচ্ছা, আর ট্রায়ালে তো আপনার প্রত্যেক তারিখে আসবে, ওই 2000-1000 যা আদায় সেরা করে, পরিশ্রম বেশি। আর জামিনের সময় তো নির্দোষ, এই সেই, ওটাও আমি বলতে চাই না। এখন খেয়াল করেন, খুব গুরুত্বের সহিত খেয়াল করবেন, আমাদের সিভিল মামলায় প্লিজ কথা না, আগে মন দিয়ে শুনবেন, এরপর বই দেখাই দেবো।
এই যে 404 থেকে 431 বোঝা গেছে? আপিল শেষ? আচ্ছা যাক, তাহলে আপনি জামিনটা শেষ করব। সিভিল মামলায় আমরা কাউকে সমন দেওয়ার পরে বিবাদী কি নিয়ে হাজির হয়? রিটেন স্টেটমেন্ট নিয়ে হাজির হওয়া উচিত তার। এটা তো সন্দেহ নাই, আছে? যারা নতুন বা পুরনো সবাই আমরা জানি। কিন্তু ফৌজদারি মামলায় কি এরকম জবাব দাখিলের বিষয় আছে? নাই। তার মানে কি আমি যদি কাউকে সমন দেই বা ওয়ারেন্ট দেই, সে অটোমেটিক্যালি কি নিয়ে আইসে প্রথম তার দায়িত্ব কি? জামিন চাওয়া। আর যে মামলা জিআর মামলা, ও মামলায় তো মামলা হওয়ার সাথে সাথেই পুলিশ তারে ধরবে, তাই পুলিশ যাতে না ধরতে পারে ওই ভয়ে আগে এসে কোর্টে সারেন্ডার দেয়। এটা আগাম জামিন কয় না, সারেন্ডার দেয়, ওটা আগাম জামিন বলে না। অ্যান্টিসিপেটরি বেল বলে, যেটা হাইকোর্ট বিভাগ থেকে 498 ধারা নেয়, ঠিক আছে? ওটা আগাম জামিন না। তাহলে কোন পর্যন্ত আছি? যে আপনি জিআর মামলায় দুইভাবে আপনি জামিন চাইতে পারবেন। একটা হচ্ছে পুলিশ গ্রেফতার করে আনার পরে, আর আরেকটা হচ্ছে মামলা হওয়ার সাথে সাথেই আপনি এসে খবর পাইছেন, আপনি এসে কোর্ট থেকে জামিন নিয়ে গেলেন। এই কথা বুঝছি না বুঝি নাই? আর সিআর মামলায় মামলা হওয়ার সাথে সাথে কি জামিন চাওয়ার সুযোগ আছে? নাই। অপরাধ আমলে নিয়ে সমন বা ওয়ারেন্ট দিব, তারপরে সমনের ক্ষেত্রে ধার্য তারিখে তার আগের হাজির হওয়ায় কোর্টে কাস্টম নাই, ঠিক আছে? ধরেন আজকে আমি সমন দিলাম, সমনের ডেট রাখছি আগামী মাসের 10 তারিখে, তাহলে আপনি হাজির হবেন কবে? আগামী মাসের 10 তারিখে। আর ওয়ারেন্ট দিলে ওয়ারেন্ট হয়ে গেছে, পরের দিনই এসে আপনি কি করতে পারবেন? জামিন দিতে পারবেন। এই কথা ক্লিয়ার? ক্লিয়ার। এটা কোন পর্যায়ে? এটা হচ্ছে এনকোয়ারি, ইনভেস্টিগেশন আর ট্রায়াল পর্যায়ে। এক্ষেত্রে ওয়ারেন্ট পাওয়ার পরে জামিনের জন্য আসলে অনেক সময় জেল তো দিয়ে দেয়, দিতেই পারে, সেটা ভিন্ন বিষয়। আমি তো শুধু বলছি আপনি আসবেন, তারপর আমি কি করবো এটা পরের বিষয়। আমার মেহমানকে আমি মেহমানদারি করব না মেহমানদারি না করে ছেড়ে দিব, সেটা পারে। হ্যাঁ পারে, কিন্তু এটারও কাস্টম নাই, কারণ মানুষ আইনের রাস্তায় চাইতে আসছে, সেটা আপনি লঙ্ঘন করতে পারেন না, ঠিক আছে? কোর্ট কম্পাউন্ড থেকে আসছে কিসের জন্য? জামিন চাইতে। তো জামিন চাইতে আসছে, আপনাকে ওই সুযোগটা তাকে দিতে হবে, গ্রেপ্তার করা যাবে না। কোন পর্যন্ত আছি? জামিন শিখতেছি। তাহলে এনকোয়ারি, ইনভেস্টিগেশন আর ট্রায়াল পর্যায়ে জামিন চায় 496, 497 ধারায়। কত ধারায়? 496 আর 497। 496 হলো বেইলেবল অফেন্স, 497 নন বেইলেবল অফেন্স। কোর্ট কি জামিন দেয় না নেয়? আচ্ছা বই বের করেন। হ্যাঁ, in which bail to be taken. in what cases bail to be taken, take মানে কি? নেওয়া নাকি বলছে in what cases bail to be given? Taken. আমার কথা কয় না, কথা কয় না, কি বলছে? This is bail to be in what cases bail to be taken, take মানে কি? নেওয়া। তাহলে কোন ক্ষেত্রে আদালত বেল নিবে? আদালত বেল দেয় না, আদালত বেল নেয়। আর তাহলে বেলটা কি? বেলটা হচ্ছে বন্ড, জামানত, যে টাকাটা। এখন সেটা কি সহজভাবে বুঝাই, না বুঝলে বলবেন যে স্যার বুঝি নাই। বেইলেবল অফেন্স, একটা অপরাধ বেইলেবল নাকি নন বেইলেবল কিভাবে বুঝবো? দ্বিতীয় তফসিলের কলামে বলা আছে না? 8ম কলামে বলা আছে। কয় নম্বর কলামে কি বলা আছে? বেইলেবল নাকি নন বেইলেবল। তাহলে যখন একটা বেইলেবল অফেন্সে আমার সামনে আসছে, বেইলেবল অফেন্সে আমার সামনে আসছে, তাহলে আমি তাকে কি জিজ্ঞেস করবো? তুমি কি বেল দিতে প্রস্তুত আছো? তাহলে ও যদি বলে আমি দিতে প্রস্তুত আছি, তাহলে আমি বলবো আমিও নিতে প্রস্তুত আছি। সোজা কথা। কত দাঁড়ায়? 496 দাঁড়ায়। কে কে নিতে পারে বেল? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, জাজ, পুলিশ। ম্যাজিস্ট্রেট, জাজ, পুলিশও পারে। কোন মামলায়? বেইলেবল। আবারও বলছি, তাহলে বেইলের অ্যামাউন্টটা ঠিক করে দেবে কি? কোর্ট, যে তোমাকে এত টাকার বেল দিতে হবে। এখন তাহলে ওই মামলায় আপনি কিভাবে আটকে দিতে পারবেন? ঘুরাইয়া। কিভাবে? আপনি চাইবেন 5 লাখ টাকার বেল, ও দিতে পারবে না।
তখন আমরা হাইকোর্টে যাবো। এখন আমাদের মানে বিচার ব্যবস্থায় সিস্টেমটা একটু উল্টো চলে, এই জন্য বাস্তবতার সাথে আমরা মিলিয়ে পারতেছেন না। বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে যে ওই যে পরিমাণ টাকাটা চাইবে ওই টাকাটা আপনাকে কি করতে হবে? দাখিল করতে হবে। যদি আপনি বেইলের শর্ত ভঙ্গ করেন তাহলে জামানত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কথা বুঝছেন? কিন্তু আমাদের এখন ওই ছাড়তে এখন এসে খালি লিখিতভাবে একটা অঙ্গীকার দেয় যে আমি এত টাকা দিতে বাধ্য থাকবো। বুঝতে পারছেন? এই জন্য কোর্ট বেইল দেয়। আসলে এখন ওই চিত্র তো চেঞ্জ হয়ে গেছে। আইনে আছে কি কোর্ট বেইল নেয়, অ্যামাউন্ট ঠিক করবে কে? কোর্ট। আমি শুধু বলবো ইয়েস বেইলেবল অফেন্স, তোমাকে আমি বেইল রিজেক্ট করতে পারবো না, আমি তোমার নিকট 1 লক্ষ টাকার বেইল চাচ্ছি। তাহলে বেইলটা আসলে কি? টাকা। ক্লিয়ার? বন্ড, টাকা, একটা জামানত, এটা তোমাকে দিতে হবে। তুমি প্রস্তুত আছো? যে স্যার আমি রেডি, ওকে দাও, আমি নিলাম। এটা কেন? এটা হচ্ছে বেইলটা কেন রাখা হয়? যে এই টাকার মায়ায় ও মামলাটার যেই তারিখে আমি ওরে আসতে বলবো সেই তারিখে ও আসবে, বিচার ফেস করবে, সাক্ষীদেরকে ভয়ভীতি দেখাবে না। শর্ত ভঙ্গ করলেই জামানত কি হয়ে যাবে? বাজেয়াপ্ত হয়ে যাবে। না, বলছে আনলিমিটেড হবে না, মানে আনলিমিটেড বাট এটা ওই এক্সেসিভ হবে না। যদি আপনি বেশি ধরেন, 498 ধারায় আছে দায়রা আদালত অথবা হাইকোর্ট বিভাগে আপনি এটির বিরুদ্ধে দরখাস্ত দিতে পারেন কমানোর জন্য, তখন তারা এই অ্যামাউন্টটা কি করবে? কমিয়ে দেবে। যদি কোর্ট দেখে যে না বেশি চাইছে, এত কৃষক মানুষ, এর কাছে 10 লাখ টাকা কেন চাইছে বা 10,000 টাকা কেন চাইছে? কারণ এটা 1898 সালে নাই, ওই সময় 1000 টাকাও অনেক বেশি ছিল বন্ড। আমি বুঝতে পারছি কোন মামলা বেইলেবল কত দ্বারা? 493। আর নন বেইলেবল ক্ষেত্রে আদালতের ডিসক্রিশন, আদালত বেইল রাখতেও পারে নাও রাখতে পারে। বুঝলেন না? তোমার কাছ থেকে আমি কোনো বেইল রাখবো না। কেন? তুমি আমার মেহমান, তুমি আমার মেহমান, তুমি রাষ্ট্রীয় মেহমান, যাও রাষ্ট্রের খাবার খেয়ে আসো কিছুদিন, আমি তোমার কাছে বেইল রাখবো না। তবে 497 ধারা আমরা জানি যে যদি নন বেইলেবল অফেন্স হলেও, নন বেইলেবল অফেন্স যদি হয়ও তারপরেও এক্ষেত্রে আদালত কি করতে পারে? আবার বেল দেওয়া না বেল নেওয়া? বেল নিতে পারে। কোন মামলায়? নন বেইলেবল মামলায়। তবে আবার বলছে যদি এটা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের মতো অপরাধ হয় তাহলে ম্যাজিস্ট্রেট কি বলছে? কি নিবে না? বেল নিবে না। আবার বলছে এই অপরাধ হলেও নিতে পারো। কার কার ক্ষেত্রে? নারী, শিশু, আর হচ্ছে অসুস্থ, বৃদ্ধ, এই ব্যক্তিদের কাছ থেকে এই অপরাধের ক্ষেত্রেও কি করতে পারবো? বেল নিতে পারবো। এবার ক্লিয়ার? তাহলে ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে একটা মানে নেগেটিভ সেন্স দিয়ে দিচ্ছে যে যদি এটা মার্ডার মামলা হয় বা যাবজ্জীবন কারাদণ্ড হয় বা 10 বছরের বেশি সাজা হয় তাহলে সেই মামলায় তুমি বেল নিও না, ওটা কি করবে? দায়রা আদালত। 497 ধারা বলা আছে না? এবার বুঝছি। তাহলে এই বেইলের যে বিষয়টা কোন ক্ষেত্রে? 496 এবং 97, ট্রায়াল, ইনকোয়ারি আর ইনভেস্টিগেশন পর্যায়ে। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? আর রায় হয়ে গেলে আপিলে কোন দ্বারা? আজকে তো পড়ে আসছে, বুঝতে পারছেন? জামিন সব ক্ষেত্রেই 426 দ্বারা রায় হয়ে গেলে। আর যদি রিভিশন করেন 435। তাহলে আপিলের জামিনের স্টেজগুলো ক্লিয়ার বোঝা? একটা হচ্ছে ট্রায়াল, ইনকোয়ারি আর ইনভেস্টিগেশন পর্যায়ে কোন কোন ধারার বিধান মূল্য চাবো? 496, 497 আর 498। 498 কি অ্যান্টিসিপেটরি বিল? কত কার কাছে? হাইকোর্ট বিভাগের কাছে যাবো। অথবা আপনি ম্যাজিস্ট্রেটের কাছে জামিন চাইছেন, ম্যাজিস্ট্রেট জামিন নেয় নাই, জামিন দিতে চাইছেন, ম্যাজিস্ট্রেট জামিন নেয় নাই, তার বিরুদ্ধে কই যাবেন? দায়রায়ও নেয় নাই, তার বিরুদ্ধে কই যাবেন? হাইকোর্ট ডিভিশনে। কত ধারার বিধানের মধ্যে? 498। এটা হলো 498। আর 496 এবং 497 বেইলেবল এবং নন বেইলেবল। পুরো 3টা সেকশন কিসের জন্য প্রযোজ্য? ট্রায়াল, ইনভেস্টিগেশন আর ইনকোয়ারি। রায় হয়ে গেলে আপিলে 426 আর যদি রিভিশন করেন 435। আমি বুঝতে পারছি? বেশি সময় লাগছে বেল বুঝতে। এখন ওকলাতে তো করবেন উকিল হইয়া, আরো কিছু গ্রাউন্ড আছে সেটা মাথায় রাখা লাগবে। সেটা কি? সেটা হলো 167 সাবসেকশন 5 পড়েন, ওখানে কি আছে?
যদি 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হয়, তাহলে মামলাটা যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের ঊর্ধ্বে সাজা না হয়, তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট জামিন নিতে পারে। ক্লিয়ার? আর যদি এই জাতীয় অপরাধ হয় তাহলে কে জামিন নেবে? দায়রা আদালত। কোন ক্ষেত্রে বলেন তো? যদি শর্ত কি 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হয়। কত ধারায় বলা আছে? 167 সাবসেকশন 5। বুঝতে পারতেছি না মনে হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরো একটা ধারা আছে, সেটা কি 339-এর সি। ওইনি কি আছে? 180 আর 360 এই দিনের মধ্যে কি করা লাগবে? বিচার শেষ করা লাগবে। যদি এই সময়ের মধ্যে বিচার শেষ করতে না পারেন তাহলে আবার জামিনে মুক্তি দিয়ে দিতে হবে। যদি না দেন তার কারণ লিপিবদ্ধ করতে হবে। তাহলে এটা কি আসামির জামিন পাওয়ার এক একটা গ্রাউন্ড না? গ্রাউন্ড নাকি? আপনাদের রিটের প্রশ্ন আসছে একবার যে জামিন আসামির অধিকার, অনুকম্পা নয়, ব্যাখ্যা করুন। হ্যাঁ, আমরা তো পড়ে যান নাই। বাবা, এই প্রশ্ন কি আমরা কি জজ হইতে আসছি নাকি? আর আমরা কি হাইকোর্টের পরীক্ষা দিতে আসছি নাকি? কিন্তু যে এই জাতীয় ক্লাস করবে, দেখেন তো, অনুকম্পা নয় কি অধিকার, তাহলে আপনি কিভাবে বুঝাবেন অনুকম্পা নয় দয়া? প্রশ্নটা কি? জামিন আসামির অনুকম্পা নয়, অধিকার। তাহলে আপনাকে তো পুরো আইন জানা লাগবে যে কোন কোন ক্ষেত্রে অধিকার হিসেবে বিবেচনা করবেন। এটা একটা অধিকার না যে 160, 180 আর 360 দিনে বিচার করতে পারেন নাই, তাহলে আমার বিনা বিচারে কেন জেলে রাখবেন? আমাকে কি দেন? জামিন দেন। 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে পারেন নাই, আমারে কেন জেলে রাখবেন? আমাকে জামিন দেন। এইগুলো হলো অধিকার। বেইলেবল অফেন্স। এখন কি দেন আমাকে? আমি বেল দিতে প্রস্তুত আছি, বেল নেন। আবার কি আমি বৃদ্ধ, আমি অসুস্থ, আমি মহিলা, আমাকে আমার কাছ থেকে কি নিতে হবে? বেল নিতে হবে। এই পয়েন্টে আলোচনা করা লাগবে। এই প্রশ্ন যে জামিন অধিকার, অনুকম্পা নয়। আরে লেখার সময় তো সবাই আন্দাজে লেখে। হ্যাঁ, না, আপনি লিখবেন নিতে, নিতে হবে। যে আসামি যদি জামিন দিতে প্রস্তুত থাকে, আসামি যদি জামিন দিতে প্রস্তুত থাকে, তাহলে আদালত তার নিকট থেকে জামিন নিবে। দেখেন ওই প্রশ্নে অটোমেটিক 2 মার্ক বেশি পাবেন। ভালো জানে তো ছাত্রটা হবে, সেটাই তো বলতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভাই